যত্ন করে কথা বলতে তো অফিসের নারী স্টাফদের সাথে কখনো দেখা হয়নি বা যায় না স্যারকে। সবাই তো স্যারের কঠিন ব্যক্তিত্বে আর জলদ গম্ভীর গলার আদেশে তথাস্থ থাকে। সবার জল্পনা কল্পনা শেষ হলো মিস রাইসাকে স্যারের রুমের দিকে ছুটে যেতে দেখে অফিসে যে কজন মেয়ে স্টাফ আছে তাদের বসার জন্য আলাদা জায়গা নির্বাচন করা। অফিসে ঢুকতে সরাসরি পুরুষ স্টাফদের নজরে পড়লো, নারী স্টাফদের সহজে নজরে পড়বে না। তাদের কেবিনগুলো আলাদাভাবে। অফিসে ঢুকতে উত্তর সাইডে একটু ভিতরের পানে, বিদায় এত সময়ের কাণ্ড তাদের নজরে পড়েনি। তবে মিস রাইসা যখন স্যারের কেবিনে যাচ্ছেন, মেয়েটা স্যারকে ঠিক জানা যাবে। নিবানের অফিস কক্ষের সামনে আসতে নাক মুখ কুচকে ফেলল রাইসা। একজন ওয়ার্ড বয় অপরিচ্ছন্ন জায়গাটা পরিষ্কার করছে, তবে অকাজটা করলো কে? আশেপাশে কাউকে জিজ্ঞেস করারও সময় পেল না। স্যার হঠাৎ কেন ডেকেছেন অহিত ভাইকে জিজ্ঞেস করাও সময় হয়নি। সেখানে 1 সেকেন্ড দেরি হলে ওই গম্ভীর গলার ঠান্ডা হুমকে, যত সম্ভব টাইম মেনটেন করে চলার চেষ্টা করবেন। স্যারের উপরে ফিদা হলেও তার মুখের দিকে তাকিয়ে কথা বলার সাহস তার এখনো হয়ে ওঠেনি, আর হবে বলেও মনে হয় না। ভাবনা স্থির রেখে দরজায় নক দিল সে। মে আই কাম ইন স্যার? ইয়েস। ভেতরে ঢুকতে চোখ জোড়ায় বিস্ময়ে চড়ক গাছ। স্যারের রুমে মেয়ে মানুষ? ও আল্লাহ, এ কি দেখছে সে? মাথা চেপে চেয়ারে বসা মেয়েটাকে লক্ষ্য করলো রাইসা। গাঢ় নেভি ব্লু কালারের সাথে সাদা মিশ্রণে একটা গোল ফ্রক জাতীয় জামা পরা, সাথে চুড়িদার, নেভি ব্লু ওড়নাটা দু কাঁধে সেফটি পিন দিয়ে আটকে গায়ে জড়ানো, মাথাটা সাদা হিজাবে মোড়ানো। মাথায় হাত চেপে রাখায় মেয়েটার মুখটা দেখা যাচ্ছে না। তার হাতের খোলা অংশ বলে দিচ্ছে মেয়েটার গায়ের রংটা মারাত্মক চকচকে ফর্সা। আশেপাশের কোনো শপিং কর্নার থেকে ওনার একটা রেডিমেড যে কোনো ড্রেসের ব্যবস্থা করুন। হুঁশে ফিরল রাইসা। মেয়েটার কাছাকাছি দাঁড়ানো নিবানের মুখের দিকে তাকিয়ে ফের কুড়ির দিকে তাকালো সে। মাথায় প্রশ্নরা ভিড় করছে, মনে কৌতূহলে জমেছে গাদা খানিক। তবে প্রশ্ন করতে তাকে সাজে না, তাই চাইলেও করতে পারলো না প্রশ্ন। কৌতূহল সবচেয়ে সম্মতি জানালো সে, মুখে বলল, জি স্যার, আমি ব্যবস্থা করছি। পা ঘুরিয়েও কৌতূহলী নজরে কৌরির পানে একবার চাইল সে। মুখ ঘুরিয়ে যেতে নিতেই শুনতে হলো মেয়েটাকে ঘিরে স্যারের নম্র আচরণ। চোখে মুখে পানি দিলে একটু বেটার ফিল করতে। আর এমনিতেই তোমার ওয়াশরুমে যাওয়া উচিত, জামা চুড়িদার নষ্ট হয়ে গেছে। মেয়েটাকে ঘিরে তাদের দেখা ধীর স্বভাবের ব্যক্তিটার এত নম্র আচরণ আর ও কৌতূহল করে তুলল রাইসাকে। মেয়েটা স্যারের কে খুব জানতে ইচ্ছে করলো, তবে পারলো না। এমডি স্যারের অফিস কক্ষ থেকে বের হতেই অনেকেই কৌতূহলে জিজ্ঞেসও করে ফেললো মেয়েটা স্যারের কে, আর তাকে কি জন্য ডাকা হয়েছিল এটা বলতে পারলো। মেয়েটা স্যারের কে এটা বলতে পারলো না, তবে রাইসার মন বলছে মেয়েটা স্যারের বিশেষ কেউ। না হলে এত মুগ্ধ চাহনি নিয়ে তাদের দেখা ধীর স্বভাবের মানুষটা কি করে একটা মেয়ে মানুষের দিকে তাকিয়ে থাকতে পারে? সে মেয়ে মানুষ, পুরুষ মানুষের চাহনির তফাৎটা বুঝে। স্যার যেভাবে ঘাড়ো দৃষ্টি ফেলে মেয়েটার দিকে মায়া মায়া নজরে তাকিয়েছিল, নিশ্চিত মেয়েটা স্যারের অতি কাছের কেউ। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে গৌরের। আশেপাশে কে আছে, কি হচ্ছে দেখতে শুনতে জানতে কিছুই ইচ্ছে করলো না। তবে মেয়েটার সাথে নিবানের কথোপকথন সে শুনেছে। মেয়েটা চলে যেতেই তাকে উদ্দেশ্যে বলা কথাগুলো শুনতে এবার অস্বস্তিতে গা জারা দিয়ে উঠল তার। কি একটা পরিস্থিতির মধ্যে পড়েছে সে, না পারছে সহ্য করতে আর না পারছে এই অস্বস্তিকর পরিবেশে ছেড়ে পালাতে। নিজের উপর চরম বিরক্তিতে চোখ মুখ তেতো হয়ে গেল তার। এমনিতেই পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার সামনে আতঙ্ক, ভয়, তার উপর বদ্ধ একই রুমে দুজনে। ভয়, লজ্জা, সংকোচ সব মিলে কি যে দাবানল হচ্ছে তার মধ্যে শুধু সেই জানে। নিবান হয়তো বুঝলো এভাবে থাকলে তোমারই অস্বস্তি বাড়বে, তখন আবারও বমিভাব পুনরাবৃত্তি হতে পারে। এমনিতেই প্রচণ্ড অস্বস্তি লাগছে, ওয়াশরুমে যাওয়া খুব প্রয়োজন। তবে ভয়ের লজ্জায় কিছুতেই জড়তা কাটিয়ে উঠতে পারছে না কৌরি। তবে আর কত মানুষের জ্বালা আর বিরক্তির কারণ হবে সে? সবার কাছে যেন না চাইতো কাঁধে নেওয়া বাড়তি ঝামেলা আর বিরক্ততা। সে উঠে দাঁড়ালো কৌরি। সে উঠে দাঁড়াতে ওয়াশরুম দেখিয়ে দিল নিবান। মাথা নিচু করে সেদিকে এগুলো সে। বেশ কিছু সময় সেদিকে নীরব চেয়ে থেকে নিজের দিকে তাকালো নিবান। মেয়েটা মাথা নিচু করে বমি করা তার প্যান্টের নিচের দিকেও কিছুটা ছিটকে লেগেছে। চেঞ্জ না করলে নিজেরই অস্বস্তিতে ভুগতে হবে। অফিস কক্ষ সাথে লাগোয়া কেবিনের দিকে এগুলো নিবান। সেখানে রাখা কেবিনেট থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে নিজে চেঞ্জ করে নিল। বাহিরে এসে দেখলো কৌরি এখনো বের হয়নি। নিজের চেয়ারে গিয়ে বসলো নিবান। সেখান থেকে কিছু সময় বাদে ফের দরজায় নক করলো। আসুন। রাইসা ভিতরে ঢুকলো।
হাতে তার একটা শপিং ব্যাগ। রাইসাকে দেখে নিবান উঠে দাঁড়ালো। রাইসাকে উদ্দেশ্য করে বলল, আমি বাইরে যাচ্ছি, ও ওয়াশরুমে আছে, ওকে একটু হেল্প করুন। আদেশ পেতে সম্মতি জানিয়ে ওয়াশরুমের দিকে এগোলো রাইসা। মেয়েটাকে জানার আরেকটা সুযোগ পেয়েছে সে। সুযোগ পেতে সম্মতি জানালো। এত আকর্ষণ সে দেখাতো না, তবে কঠিন ব্যক্তিত্বের ক্রাসিত বসের জন্য মেয়েটাকে জানায় দেখার আকর্ষণ মনে ভরপুর দোলা খাচ্ছে। ওয়াশরুমের দরজায় নক করতে গিয়ে মনে হলো কি বলে নক করবে। নিবান বড় বড় পা ফেলে বাইরে চলে যেতে গিয়েও দরজায় দাঁড়িয়ে পড়ল। পিছিয়ে ফিরে তাকাতে তার ধারণা ঠিক হলো রাইসা ওয়াশরুমের দরজা নক করতে গিয়েও থেমে দাঁড়িয়ে আছে। ওর নাম কাশফিয়া। ইচ্ছে করে কৌরি নামটা বলতো না নিবান। চলে গেল। মনে মনে দুবার নামটা আওড়িয়ে ওয়াশরুমের দরজার নাম ধরে নক করলো রাইসা। সময় নিয়ে দরজা খুলতে নজরে পড়ল কৌরির শোভিত সুন্দর মুখখানা। মুগ্ধ নয়নে চেয়ে রইল কিছুক্ষণ। নিঃসন্দেহে অতি সুন্দরী মেয়েটা। এক নজরে যে কারো নজর মুগ্ধ হতে বাধ্য হবে। রাইসা নিজেও কম সুন্দরী নয়, তবে সামনে দাঁড়ানো লাবণ্যময়ী নারীর চেহারার কাছে সেই সৌন্দর্য কম মনে হলো। অথচ মেয়েটা ক্লান্ত, অসুস্থ দেখা যাচ্ছে। সেই মলিন মুখে অদ্ভুত মায়া মায়া ভাব। স্যারের কি হতে পারে মেয়েটা? গার্লফ্রেন্ড? এত ছোট মেয়ে? বয়সে তো তার তুলনায় বেশ ছোট বলে মনে হচ্ছে। যাই হোক, পরে জেনে নেওয়া যাবে। তবে মেয়েটাকে কি বলে সম্বোধন করবে? স্যারের স্পেশাল কেউ বলেই তো মনে হচ্ছে। তুমি করে বললে আবার কিছু মনে করে নাকি? আবার আপনি বলতেও দ্বিধা হচ্ছে। মেয়েটা তার থেকে অনেক ছোট বলে। অত শত ভেবে যখন উত্তর মিলল না ভাবনা সেখানে ক্ষান্ত রেখে রাইসা বলল, বয়সে আমার তুলনায় বেশ ছোট মনে হচ্ছে, তুমি করে বলি। ঘন ঘন কয়েকবার বমি করায় গলা চিরে গেছে কৌরির। কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, তবুও নমনীয় গলায় বলল, জি, আপনি আমাকে তুমি করেই বলুন, আমি আপনার বয়সের ছোটই হব। কৌরির ব্যবহারে খুশি হলো রাইসা। শপিং ব্যাগটা কৌরির দিকে এগিয়ে দিয়ে বলল, এটাতে ড্রেস আছে তোমার, পারফেক্ট ফিট না হতে পারে, তবুও মানিয়ে নিও। আচ্ছা। মিষ্টি হাসলো রাইসা। মেয়েটা শান্ত শিষ্ট স্বভাবের মনে হলো তার। এখনকার মেয়েদের মতো অতি চঞ্চল আর বাচাল নয়। বলল, আমি ভেতরে আসবো? হেল্প লাগবে তোমার? একটু ইতস্তত হয়ে কৌরি বলল, আমি পারবো আপু, আপনি শুধু একটু বাইরে দাঁড়িয়ে থাকলেই হবে। মিষ্টি হেসে ফের রাইসা বলল, আচ্ছা ঠিক আছে। শরীর প্রচণ্ড দুর্বল লাগছে। চোখে মুখে ঘন ঘন পানি দেওয়ার পর একটু ভালো লাগছে, তবু ক্লান্ত দেহটা যেন বিছানা চাইছে। জামা কাপড় পাল্টাতে ইচ্ছে করলো না। সত্যি বলতে হাত চলতে চাইছে না, তবুও নোংরা জামা কাপড় বদলাতে তো হবে। বদলানোর সুযোগ করে দিয়েছে মানুষটা, এটাই তো অনেক। না হলে তো নিজেকে অস্বস্তিতে থাকতে হতো, আর নিজের জন্য অন্যকে অস্বস্তির মধ্যে পড়তে হতো। আরও এখানে কতক্ষণ থাকতে হবে কে জানে। দুর্বল হাতে কোনো রকমের জামা কাপড় পাল্টে নিল কৌরি। নতুন পরিহিত পোশাকগুলো শরীরে বেশ ঢোলাই হয়েছে, তবুও চলবে। এখন আর এসব ভালো লাগছে না তার। তবে নিজের পোশাকগুলো কি করবে এখন ভেবে কোল না পেয়ে দরজা খুললো। বাহিরেও একজন তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে, সেটা ভেবে বাইরে আসতে বাধ্য হলো। করে বাইরে বের হতে আবারও মিষ্টি আসলো রাইসা। তখন যে অফিস কক্ষের সামনে মেয়েটা বমি করে বাসিয়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। বুঝলো রাইসা। বলল, এখন ঠিক লাগছে? ঠিক তো মোটেই লাগছে না, তবুও মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে মুখে বলল, লাগছে। তুমি কিছু বলবে? কৌরির বারবার ওয়াশরুমের দিকে তাকাতে দেখে কথাটা বলল রাইসা। মেয়েটা বুঝতে পেরেছে দেখে কৌরিও বলল, আমার জামা কাপড়গুলো ভেতরে, সেগুলো কি করব তাই বলছিলাম। ওগুলো ওহিদ ভাই নিয়ে গিয়ে লন্ড্রিতে দিয়ে দেবে, তারপর তোমার কাছে পৌঁছে যাবে, ভেবো না। নিজের পছন্দ মতো গাঢ় সবুজ রঙা ঢিলাঢালা ড্রেসটাতে মেয়েটার বেশ লাগছে। গাঢ় সবুজের মধ্যে গায়ের ফর্সা রঙটা রোদ্দুরে জল জল করা বালির ন্যায় চিকচিক করছে। ওর নাই মুড়িয়ে রাখা মুখটা কি সুন্দর শোভিত একখানা মুখ। মেয়েটার সৌন্দর্য রাইসা নিজেই যেন মুগ্ধ হয়ে গেল। তবে তাদের স্যার কি এই সৌন্দর্যে? ভাবতে গিয়েই মনে হলো সে কী সব উল্টাপাল্টা ভেবে চলেছে। তবে স্যারের দুটো বোনকে তো সে দেখেছে, চেনে, এমনকি স্যারের ফুফুর মেয়ে দিবাকেও চেনে। তবে এই মেয়েটা কে? কৌতূহল না নিজের মধ্যে দমন করতে পারল না রাইসা প্রশ্ন করেই ফেলল, তুমি স্যারের কি সম্পর্কিত হও? দুর্বল শরীর আরও যেন দুর্বল অনুভূতি হলো এই প্রশ্নটার কারণে। আসলে তো সে কি সম্পর্কিত হয় ওই মানুষটার কি বলবে এখন। সে মানতা আপুকে সে আপু বলে ডাকে, নিহারিকা আন্টিকে বড় মা, আর আঙ্কেলকে আঙ্কেল, ইভানকেও ভাইয়া বলে ডাকে। তবে ওই মানুষটাকে কখনো কিছু বলে ডাকা হয়নি, তবুও ওদের সম্পর্কিত ডাক্তার খাতিরে
মানুষটাকে কি তার ভাই বলে ডাকা উচিত? ভাই কেমন একটা বিশ্রী ভাবনা বলে মনে হলো কৌরির। তবে ভাই সম্পর্কিত তো হয়, তবে ভাবনা কেন বিশ্রী মনে হলো তার? মানুষটাকে ভয় পায় বলে তাকে ডাকতে চাইছে না মন, নাকি এই দরজায় নক করতে আর ভাবা হলো না কৌরির? তবে স্বস্তি পেল সামনে দাঁড়ানো মেয়েটাকে উত্তর দিতে হলো না বলে। রাইসা উত্তর না পাওয়ার হতাশ হলো। নিবান ঢুকতে রাইসা বের হয়ে গেল। রাইসা বের হওয়ার আগ মুহূর্তে নিবান ফের আদেশ জারি করলো, অহিত সাহেবকে আমার কেবিনে একবার আসতে বলুন। সম্মতি জানিয়ে রাইসা বের হতে আবারও অস্বস্তিতে ঘিরে ধরল কৌরিকে। কি এক অদ্ভুত পরিস্থিতিতে পড়েছে সে। মাহবুদ কখন যে বের হবে এই পরিস্থিতি থেকে জীবনে শিক্ষা হয়ে গেছে। সামান্য অসুস্থ অবস্থায় আর কোথাও কখনো বের হবে না, হবেই না। ও পাশে একটা রুম আছে, তুমি আপাতত ওখানে গিয়ে রেস্ট নিতে পারো। নিবানের আঙ্গুলের ইশারা পেতে সেদিকে যাওয়ার জন্য দ্রুত পা চালালো কৌরি। মানুষটা সামনে থেকে দূরে থাকতে পারলে স্বস্তি, শান্তি তার। কেবিনের দোরগোড়ার পর্দার মুখোমুখি গিয়ে দাঁড়াতেই পেছন থেকে নিজের নামের ডাকটা শুনে কলিজা কেঁপে উঠল। হাত পায়ে মৃত কম্পন ছড়িয়ে গিয়ে কাঁটা দিয়ে উঠল সর্বশরীরে। এ কেমন ডাক! কৌরি, কৌরি থমকে যেতেই নিবান বলল, কিছু খাবে? তড়িৎ গতিতে মাথা নাড়িয়ে না জানিয়ে ভিতরে ঢুকলো সে। খাবার আগে অর্ডার করে দিয়েছে নিবান, তবুও জিজ্ঞেস করলো সে। জিজ্ঞেস করতে চেয়েছিল অন্য কিছু, কিন্তু বলতে হলো আরেক কথা। নিজের চেয়ারে বসে পড়ল নিবান। গা এলিয়ে মাথাটা চেয়ারের হেডে রাখতেই চোখ বন্ধ করে নিল সে। ক্রন্দন জোড়া নজর হারিয়ে সেখানে দখল করেছে এক জোড়া ডগর ডগর স্বচ্ছ চোখ, একটা মায়াবী মুখ। কি কারণে ক্যাবিনের ফ্লোর কমফোর্ট আরামদায়ক বিছানাটায় শুতে প্রথমে কৌরির দ্বিধা হলো, শারীরিক দুর্বলতায় বাধ্য হয়ে শুতে হলো তাকে। সংকোচ হয়েছিল, তবে শরীরের দুর্বলতা, ক্লান্তি সেই সংকোচ বেশি সময় টিকিয়ে রাখতে পারেনি। আর নরম বিছানাতে হাত পা গুটিয়ে গা এলাতেই ঘুমিয়ে পড়েছিল সে। কোথায় ঘুমাচ্ছে জায়গা যাচাই বাছাই না করে ঘুমানো উচিত হবে কিনা এগুলো আর মাথায় কাজ করলো না তার। অপরিচিত মানুষ, অপরিচিত জায়গা, কার উপর ভরসা রেখে ঘুমালো এটাও চিন্তা করলো না। শুধু ক্লান্ত শরীরটা বিছানাতে দিতে ঘুমে বিভোর হয়ে গেল সে। হাত পা গুটিয়ে গায়ে মাথায় উড়না পেঁচিয়ে ঘুমিয়ে থাকা মেয়েটাকে নজর স্থির রেখে দেখে চলেছে নিবান। দূর থেকে মুখটা আচ্ছন্ন, তবুও নিবানের সূক্ষ্ম নজর সেদিকে স্থির। ক্লান্ত মুখটা কি নিষ্পাপ দেখাচ্ছে। এত মুগ্ধ নজরে এর আগে কাউকে দেখেছে সে? মন বলে উঠল না। তবে এই মেয়েটাকে কেন দেখে চলেছে? কত ঘেন্না ছিল ভূমি জিনিসটাতেও তার, অথচ আজ একটু অস্বস্তি লাগলেও ঘেন্না করেনি। কেন? তার হৃদয় দখল করতে চাইছে, হৃদয়ের রানী হতে চাইছে মায়া হরিণীটা। মে আই কাম ইন স্যার? ভাবনা কাটলো, মুহূর্তেই শটান হয়ে বসলো সে। নিজের ব্যক্তিত্বের নিদর্শন বজায় রেখে গম্ভীর গলায় বলল, ইয়েস, কামিং। ভিতরে ঢুকতেই মুহূর্তে চারিদিকে নজর ঘুরিয়ে নিয়ে এলো রাইসা। মেয়েটা কোথাও নেই, তার মানে স্যারের স্পেশাল ক্যাবিনে। নারী মন বুঝে নিল মেয়েটা স্যারের বিশেষ কেউ। স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মৃদুল ভাই আপাতত ক্লায়েন্টদের নিয়ে ব্যস্ত, বিদায় ফাইলপত্রের সই স্বাক্ষর নিয়ে তাকেই দৌড়াদৌড়ি করতে হচ্ছে। যদিও এই কাজটা তার নয়, মৃদুল ভাইয়ের, তিনি ব্যস্ত থাকায় তাকেই করতে হচ্ছে। ফাইলগুলো টেবিলের উপর রেখে বলল, স্যার, ফাইলগুলোতে স্বাক্ষর দরকার। রাইসা বিশেষ কৌতূহলী নজর খেয়াল করলো সেদিকে, বিশেষ গুরুত্ব দিল না নিবান। স্বভাব মতো দৃঢ় গলায় বলল, ঠিক আছে, আমি চেক করে স্বাক্ষর করে দিব, আপনি আসুন। এর মধ্যে আবারও দরজায় নক পড়লো। নিবানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এসেছে। ছেলেটি সকাল থেকে ব্যস্ত নতুন ক্লায়েন্টদের তদারকিতে। স্যার, সব কিছু কমপ্লিট। এবার ওনারা আপনার সাথে মিট করতে চাইছেন। ওকে, ওনাদেরকে আমার অফিস রুমে নিয়ে আসুন। মৃদুল চলে যেতেই রাইসাও অফিসের কক্ষের বাইরে যাবার জন্য পা বাড়ালো। কৌতূহলবশত পিছিয়ে ফিরতে দেখতে পেল স্যার বড় বড় কদম ফেলে কেবিনের দিকে যাচ্ছেন। কেবিনের দরজার সামনে গিয়ে বিশাল কাচের দরজাটা টেনে দিয়েছেন, সাথে বাড়ি পর্দাগুলো। আশ্চর্য, এত পজিটিভ মেয়েটাকে নিয়ে স্যার? এবার নিশ্চয় নয়, নিশ্চিত মেয়েটা স্যারের বিশেষ কেউ। নিবান পিছু ফেরার আগে দ্রুত পায়ে অফিস কক্ষের দরজা খুলে বাইরে চলে এলো সে। রাইসা চলে গেছে বুঝতে পেরে নিজেকে কাচের দেয়ালের সামনে স্থির করলো নিবান। গোলাটে কাচের দেয়াল ভেদ করে উপাসের শয়নরত আবছা নারী মূর্তিটির দিকে অবিচল নজরে চেয়ে রইল কিছু মুহূর্ত, ফের মৃদুস্বরে আওড়ালো, নারী, তুমি শুধুই ছলনাময়ী নও, জাদুকারিনীও বটেই। রান্না করে সন্ধ্যার চা নাস্তা বানাচ্ছিলেন নিহারিকা বেগম একাই। আপাতত সেখানে কেউ নেই। শাশুড়ি মায়ের পায়ের ব্যথাটা বেড়েছে, তাই আজ্ঞা পেতে তেল গরম করে নিয়ে রানে গেছে মালিশ করতে। সান্ত্বনা আপাতত বাড়িতে নেই।
মা অসুস্থ, তাই ছেলেকে সাথে নিয়ে বাবার বাড়িতে গেছে বিদায় একাই রান্নাঘরে ব্যস্ত কাজে মত্র তিনি। সিঁড়ি বেয়ে নিচে নামতেই মাকে রান্নাঘরে দেখে সেখানে ঢুকলো ইভান। নিহারিকা বেগম দেখলেন, তবে কিছু বললেন না। ইভান আরও একটু এগিয়ে গিয়ে চুলোর পাশাপাশি ক্যাবিনেটটার উপরে ঝপাত করে উঠে বসলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলেন নিহারিকা বেগম। কিঞ্চিত রাগ দেখে বললেন, আমি রান্না করছি, চোখে দেখিস না? শুধু নামই বড় হয়েছিস। একগাল হেসে মাকে ভুলানোর চেষ্টা করলো ইভান, ফের বলল, আমার না তোমার সাথে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। ছোট ছেলের ইম্পর্টেন্ট কথা বলতে কি ওনার জানা আছে? সারাদিনে মা চাচি ভাই বোনের পিছে লেগে থাকা যার গুরুত্বপূর্ণ কাজ, তারই আবার গুরুত্বপূর্ণ কথা। তবুও তিনি শুধালেন। কি? সে একগাল হাসি বজায় রেখে ইভান বলল, আমার না ফুলকৌরিকে বেশ ভালোই লাগে, বলতে পারো খুব পছন্দ। নিহারিকা বেগম চোখ মোটা মোটা করে ছোট ছেলের দিকে চাইলেন। ইভানের এই একগাল ভুবন ভোলানো হাসি মোটো সুবিধার ঠেকছে না ওনার কাছে। মোটা মোটা চোখ জোড়া হঠাৎই স্বাভাবিক হয়ে এলো ওনার। নিটল কপাল কিছুটা কুঞ্চিত হলো। ভারী গলায় শুধালেন, তুই ইনডাইরেক্টলি বলতে চাইছিস কৌরিকে তোর পছন্দ হয়েছে, তুই তাকে বিয়ে করতে চাস? সীমা, এসব কি ভাবো, কি বলো? তোমার ঘরে এত বড় একখান সাবালক ছেলে থাকতে তুমি এই নাবালক ছেলের দিকে নজর দাও কেন? ইটস নট ফেয়ার মা। আর কোন মেয়েকে ভালো লাগলে বা পছন্দ হলে তাকে শুধু নিজের জন্য পছন্দ করতে হবে, এটা তোমাকে কে বললো? আর কোথায় বা লেখা আছে শুনি? এজন্য তোমরা স্ত্রীগণ বোঝার ক্ষেত্রে পুরুষের থেকে এক ধাপ এগিয়ে। এটাকে বলে মাত্রা, অতিরিক্ত বোঝা। ইভানের শেষ কথাগুলো শুনে চোখ রাঙিয়ে তাকালেন নিহারিকা বেগম। তা মোটেও পাত্তা না দিয়ে বিচক্ষণ ব্যক্তির মতো মুখের ভঙ্গিমা করে ইভান ফের বলল, আমি পর্যবেক্ষণ করে দেখলাম তোমার বড় ছেলের জন্য পারফেক্ট বউ হলো ফুলকৌরি। দেখতে শুনতে শান্ত শিষ্ট, নম্রভদ্র, কথাবার্তা চালচলন আজব, লেহাজ। যেসব গুণগুলো একটা মেয়ের মধ্যে থাকলে তোমরা মহিলাগণ মনে করো তোমাদের ছেলের জন্য পারফেক্ট। মেয়ে দেখতে গেলে ও তোমরা মহিলাগণ খুঁটিয়ে খাটিয়ে যেসব গুণগুলো খুঁজো, বের করতে থাকো, তার দুই একটা মিসিং হলেও অধিকাংশ গুণই খুঁজে পাবে ফুলকৌরির মধ্যে। একদম বাড়ি পারফেক্ট হলো বউ। নিহারিকা বেগমের মনে হলো তিনি মেয়ে দেখতে এসেছেন আর মেয়ের বাপ ভাই মেয়েকে পার করার জন্য তার গুণগান গেয়ে চলেছে। আশ্চর্য হতে গিয়েও নিরাশ হলেন তিনি। এটা ওনার ছোট ছেলে ইভান, যে কোনো বিষয়ে কখনো সিরিয়াস নয়। হতাশার নিঃশ্বাস ছেড়ে রান্নায় মনোযোগ দিলেন তিনি। ইভানের অযথা কথায় মনোবেশিত করতে চাইলেন না, সেটা বুঝতে পেরে ইভান ফের খোঁচালো, ও আম্মু, শুনছো আমার কথা? মেয়েটা অনেকটা ছোট, আজে বাজে কথা না বলে এখান থেকে যা, আমার কাজ আছে। তোর অযথা উল্টোপাল্টা কথা আমার একদম এখন শুনতে মোটেও ইচ্ছে করছে না ইভান। আমি সিরিয়াস আম্মু। সিরিয়াস? নিজের জন্য হ, ওর জন্য না ভেবে তোর জন্য গিয়ে ভাব যা। আমার জন্য ভেবে রেখেছি তো। অদ্ভুত নজরে আবারও ইভানের দিকে তাকালেন নিহারিকা বেগম। সেটা দেখে অপ্রস্তুত হাসলো ইভান। নিহারিকা বেগম আবারও রান্নায় মনোবেশিত করলেন। বুঝলেন ছেলে ফাজলামো করছে, তবুও কাটকাট গলায় বললেন, কোনো উদ্ভট উচ্ছৃঙ্খল মেয়েকে বাড়িতে বউ করে আনলে আমি কিন্তু কখনোই মানব না বলে দিলাম। কেন মানবে না? সেই উশৃঙ্খল উদ্ভট মেয়ের সাথে তোমার ছেলে সংসার করতে পারলে তুমি কেন মানবে না? তুমি শাশুড়ি হবে, তোমার কাজ হলো সেই উশৃঙ্খল উদ্ভট মেয়েটাকে কি করে শৃঙ্খলায় আবদ্ধ করে রাখা যায়, সংসারের কাজকর্ম শিখিয়ে তাকে কিভাবে নিজে আয়ত্তাধীন করা যায়। আর সেখানে তোমার ছেলের কাজ হলো সেই শৃঙ্খল মেয়েটাকে শুধু ভালোবাসা, ভালো রাখা। তবে কেন মানবে না তুমি? ছেলের মুখের দিকে বিস্ময় নজর নিয়ে তাকিয়ে রইলেন নিহারিকা বেগম। এই ছেলের মনে হয় তিনি এরকম দজ্জাল শাশুড়ি হয়ে ছেলের বউ পরিচালনা করবেন, যে ওনাকেই এরকম ইনস্ট্রাকশন দিচ্ছেন ওনার ছেলে। আশ্চর্য! মায়ের বিস্ময় নজর পড়তে বুঝতে বিশেষ জ্ঞান অভিজ্ঞতায় প্রয়োজন পড়ল না, সময় লাগলো না ইভানের। মায়ের মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে সে একটু বেশি বলে ফেলেছে, তাই কথা ঘোরাতে বলল,